শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই ৭১ পূর্ব ছাত্র নেতাদের, যারা ৫২, ৬২, ৬৬, ৬৯ গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম নুরুদ্দিন আহমেদ, পিতা মরহুম মোহাম্মদ আলী বিশ্বাস, মাতা বেগম সাগরী নেসা, গ্রাম ভাইনা, ডাকঘর জোড়াদহ, উপজেলা হরিণাকুণ্ডু, জেলা ঝিনাইদহ, বিভাগ খুলনা, বাংলাদেশ। আমি মুক্তিযুদ্ধের অংশগ্রহণের আগে আলমডাঙ্গা মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের গ্রামের বাড়ি থেকে প্রায় ১৫-১৬ মাইল দূর হলো কুষ্টিয়া। আমাদের গ্রামের বাড়ি থেকেই আওয়াজের শব্দ, গুলাগুলির আওয়াজের শব্দ ২৫শে মার্চ আর পেরিয়ে ২৬শে মার্চের প্রথম প্রহরে, প্রথম দিনে। তা আমরা কয়েকজন বন্ধু সকালে তখন ঘুম থেকে এটে এই শব্দ শুনে আমরা আবেগে হাত মুখ না পরিষ্কার করেই, নাস্তা না করেই আমরা রওনা দিতে থাকি হেঁটে হেঁটে। তখন ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কুষ্টিয়ায় চলে আসি, হাঁটতে হাঁটতে। তখন ওই এলাকার লোক তারা চাউল নিয়ে বসে আছে, কেউ মুড়ি নিয়ে রাস্তার ধারে বসে আছে। আমরা কোনো জায়গাতে মুড়ি নিচ্ছি, কোনো জায়গাতে চাউল নিচ্ছি, খেতে খেতে আমরা কুষ্টিয়ায় পৌঁছে গেলাম। কুষ্টিয়ায় তখন চরম আকারে যুদ্ধ চলছে, সেটা হলো প্রতিরোধ যুদ্ধ যেটা বলা হয়। কুষ্টিয়া জেলা স্কুলে আমরা মাঠের ভিতর গেলাম। ওই সময় যারা যুদ্ধ করছিল তারা আনসার, তারা পুলিশের লোক বা যারা একটু ট্রেন্ড ছিল, পাকিস্তানি সৈনিকরা পরাজিত হয়ে যায় আমাদের বাঙালির কাছে। কারণ বাঙালিরা জয় বাংলা বিলে লাঠি নিয়ে তখন সারা কুষ্টিয়া মানে একদম হুলুস তুলুস করে ফেলাচ্ছে চারিদিকে দিয়ে। আমরা রাত্রে ওখানে আমাদের এক বোন ছিল এবং তার ভাই ছিল, তাদের বাসায় দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে আমরা ফিরে আসি। আমাদের উপর তো গুলি চলছিল, আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, তার জন্য তো মুক্তিযুদ্ধে পুরাপুরি অংশগ্রহণ করতে পেরেছিলাম। রাত্রে ফিরে আসি, আমরা যদি মূল রাস্তাতে ফিরে আসি তাহলে আমাদের কিন্তু জীবনে আমাদের আর রক্ষা হতো না। সারাদিন বাঙালিরা গাড়ি নিয়ে চলাচল করেছে, মানে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় গেছে বা মাঝামাঝি লোকগুলা গেছে, কেউ রাস্তা কেটেছে, এসব করেছে। প্রথম যুদ্ধ তো। এখন আমরা ভিতরের রাস্তা দিয়ে আসতেছিলাম। সকালে যখন আমার আর একাত্তর বাড়ি এসে রাখলাম আমাদের বাড়ি থেকে ৫ মাইল দূরে, সেখানে সব তো হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ির কোনো ব্যাপার না। এখন আমরা শুনি প্রায় ১০-২০টা আর্মিদের গাড়ি কুষ্টিয়া যে হাউজিং আছে, ওই হাউজিংয়ের বড় গোডাউন ছিল, সেই গোডাউনের ভিতরে ওরা লুকিয়েছিল। সারাদিন যুদ্ধ হয়ে ওরা পরাজিত হয়ে গেছে, ওরা লুকিয়ে থেকে রাত্রি সার্চ লাইট উপরে দিয়ে ওরা ওই রাস্তা দিয়ে ফের যশোর দিকে ব্যাক করেছে। গুলি করতে করতে
ওরা গাড়াগঞ্জ নামক স্থানে এসে এখানে আমাদের যে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে প্রাথমিক অংশগ্রহণ করেছিল এলাকাবাসী, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গাড়াগঞ্জে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের মাঝে কেটে ওখানে হলো চড়ার দিয়ে তারপরে দিয়ে দেয়, আলকাতরা দিয়ে দেয় উপর দিয়ে, মানে রাতটার সাথে যাতে মিল থাকে। এরপরে এসে আর্মিরা ওখানে জমাজম পড়ে যায়, এরা গুলাগুলি করে। আমাদের পিআর বা আনসার বাহিনী যারা ছিল, আর্মিরাও ছিল, কিছু আর্মিও তো তখন বেরিয়ে আসছিল, আর্মিরা ছিল, ওরা ওই জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন এলাকায় মারা যায়। আমাদের এলাকায় গেছে, অনেকে মারা গেছে সেইভাবে। এটা দেখে আমরা কিছুদিন আমরা বাড়িতেই অবস্থান করলাম, আমরা কয়েক বন্ধু বান্ধব। কিন্তু পরিস্থিতি খুব খারাপ যখন হইতে লাগলো, আমার আব্বা খুব জেদি লোক ছিল, খুব জেদি লোক, এবং তার ভাব অন্য ধরনের ছিল, মানে বয়স হলেও তার উগ্র। সে আবার বঙ্গবন্ধুর খুব প্রিয় ছিল, এটা তো বোঝেন যে তখন তারা তো উনার ভক্ত ছিল। উনার বিরুদ্ধে কথা বললে বলুন আমার বাপ কারো সহ্য করতো না। তো বললো যে তোমরা বাড়ি বসে রয়েছো, আমার 5টা ছেলে, 2-1টা ছেলে আমার না থাকলে কোনো যা আসে না, আর যদি না যাও তেজ্যপুত্র করে দেবো। তো প্রথম আমি ইন্ডিয়ায় গেলাম। ইন্ডিয়ায় যেয়ে আমার পার্শ্ববর্তী এক হিন্দুর সাথে আমরা গেলাম, 2 জন ইন্ডিয়ায় গেলাম। ইন্ডিয়ায় যেয়ে আমি পারিপার্শ্বিকতা বা বিভিন্ন কারণ খারাপ দেখে আমি কিন্তু 2 জনই আমরা ব্যাক করে আসলাম। আমি চলে আসছি, আস্তে আস্তে গাড়ির ভিতরে আমাদের এলাকার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। সে তখন বলল, এই কোথায়? তা আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি ঝিনাইদহ, আবার ঢাকায়, তো বাংলাদেশে চলে যাবো। না, যাওয়া যাবে না, চলো ব্যাক করো করে উনি আমাদের সাথে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে যে আমাদের সাবেক এমপি দুদু ছিল, ওই দুদু ভাই ঝালদিয়ায় বাড়ি ছিলেন, উনি ছাত্রনেতা ছিলেন। ওই দুদু ভাই ওই ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে নিয়ে যেয়ে আমাদের নামটাম লিখে দিল। তখন রাগ হইল যে না, যুদ্ধে আর দেশে আর থাকা যাবে না, বাংলাদেশে চলে যায়। তা আমরা তখন ওখানে করিমপুর ক্যাম্পেতে আমরা নাম লিখিয়ে আমরা চলে আসলাম শিকারপুর ক্যাম্পে। শিকারপুর ক্যাম্প দিয়েই পারে বাংলাদেশে প্রবেশ করা যায়। এটা কুষ্টিয়ার সাথে এই বর্ডারটা, আপনি ওই বেল্টে হলে বলবেন, ওই জায়গায় ওনার মানে বর্ডার বেল্ট। ওই বেল্টারে আমরা এসে রাত্রি ঘোরাফেরা করছি, এলাকার লোকজন আসছে কিনা। ওখানে আমাদের ওই বিওপিরা গ্রেপ্তার করে ফেলে, আমাদের সেফটি ছেলে আরও 2 জনের আমাদের সাথে হয়ে গেছিল এলাকায়, করে ফেলে রেখে তারপরের দিন আমাদের জিজ্ঞাসা করলো বাংলাদেশের ক্যান্টনমেন্ট কোথায়, তোমরা কী করো? আমি তো 1st ইয়ারের ছাত্র, যশোর ক্যান্টনমেন্ট দেখেছি শুনেছি, এটা বুঝি না, নতুন ক্যান্টনমেন্ট কোনে হয়ে জানি না। এরা ওরা জিজ্ঞেস করলো আর্মিরা ওই সকালে, সব জিজ্ঞেস করলো, বলে এরা কুছ নেই জানতে চলবে। তা আমাদের সরিয়ে দিল, আমরা বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে এসে আবার দেখলাম পরিস্থিতি খুব খারাপ। আমাদের বড় ভাইরা মুক্তিযুদ্ধে গেছে, এসে অনেকে মুক্তিযুদ্ধ আমার গ্রামের থেকে গেছে। আমি তখন করলাম কি, আমি ওই আমার বন্ধু বান্ধব 4-5 জনের নিয়ে আবার আমরা ইন্ডিয়ার দিকে রওনা হয়ে চলে গেলাম। যেহেতু এইবার বাপ বলল যে তোমাদের তেজ্যপুত্র করে দেবো, সাথে নিয়ে আমি ইন্ডিয়ায় গেলাম। ইন্ডিয়ায় যেয়ে প্রথম আমরা পোড়াইতলা নামে একটা ভারতের একটা ছোট ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওখান থেকে আমাদের কয়েকদিন ভিতরে আবার বেতাই নিয়ে গেল। আমার সাথে 4-5 জন আমরা নিজের বন্ধু বান্ধব গেছি, 5 জন মতো। সবাই নাম মনে আছে, আমার গ্রুপের ছেলে, পরবর্তীতে আমি বলছি সব। তারপরে ওখানে আমরা ট্রেনিং দিয়ে, ওখান থেকে আমাদের হায়ার ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে চলে গেল। প্রথমে এক রাত কল্যাণপুরে নিয়ে যে রাখলো, পরে আমাদের বিহার চাকুলিয়া আমাদের প্রশিক্ষণ দিল। বিহার চাকুলিয়ায় যে নামলাম, সে বিহার চাকুলিয়ায় নেমেই তো আমাদের ভয় দেখাই দিল ওখানকার উস্তাদরা। গাড়িতে যেই নামাইলে ওখানে বিশ্ব সাপের খুব ভয়। ওরা একটা পুরাতন ওদের ক্যান্টনমেন্ট ছিল, যুদ্ধের সময় ওই জায়গা বোমা করে ভেঙে চুড়ে দেয়, ওই সব আছে, গাছগাছলা হয়ে গেছে, বড় বড় বিশ্রী থাকে। এই মুক্তিযোদ্ধারাই যে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছে, আমরা যে পরিষ্কার করেছি একের পর এক যত গ্রুপে ওরা পরিষ্কার করেছে। ট্রেন ছিল, আমরা ওই ট্রেনটা তো ওনারা বললেও সাপ করে সাবধান থাকতে হবে, বিশ্ব আছে। এই হলে আমাদের ক্যাম্পে নিয়ে যায় রেখলো। ক্যাম্পে আমরা থাকলাম, প্রশিক্ষণ চলতে লাগলো। ক্যাম্পটা কেমন, সাপের ভয়টি ক্যাম্প থেকে প্রায় 5 ফুট দূরে দূরেই বিরাট বাঁধা সমান গর্ত করা থাকতো, যাতে সাপ প্রবেশ না করতে পারে। তা আমাদের একটা থালা দিয়েছিল, সেই থালায় খাওয়া দাওয়া করতাম। আর ওই যে নালি দিয়ে পানি যায়, ওখানে যে আমরা ওখানে আমরা প্রায় 1 মাসের অধিক আমরা প্রশিক্ষণ দিলাম। আমাদেরকে 30 মর্টাল পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 30 মর্টাল আমরা LMG প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে আবার নিয়ে আসলো বানপুর অপারেশন ক্যাম্প। বানপুর অপারেশন ক্যাম্পে এসে
আমি তখন গ্রুপ কমান্ডার হলাম, 14 জনের গ্রুপ কমান্ডার। আমার হরিণাকুণ্ড আমি যা নিয়ে গেছি আমার সহ আর ঝিনাইদহের 4 জন দিয়ে আমার 14 জনের একটা কমান্ডারে আমার দিয়ে দিল গ্রুপ কমান্ডার। এদের নাম এই মুহূর্তে বলা যায়, 14 জনের ভিতরে নাম বলা যাবে। আমার সাথে আমার কাছের ভাই ছিল, একসাথে বেড়াতাম। এরা ভাই না, গ্রামে একই গ্রামে আমার মতিউর রহমান, মোহাম্মদ আলী। আর আমার একটা দোস্ত ছিল, সে জীবনে কোনোদিন 1 মাইলও হাঁটিনি, চিটাগাঙে থাকতো, ওর আব্বা চিটাগাঙে থাকতো। সে একেবারে নরম মানুষ, তারও আমি নিয়ে গেছিলাম। তার নাম হাফিজুর রহমান, এখন সে কানাডাতে থাকে। ওই আমার গ্রুপে যারা আসলো সব সাধারণ বাড়ির ছেলেপেলে। একটার নাম ছিল ইদ্রিস আলী, জোড়াদা গ্রামে বাড়ি ছিল। শাকির ছিল, বাবলু নাম ছিল, তাহাজ, আবুল, আফজাল, রাজ্জাক, আলী হোসেন, তারপরে ইমদাদ হোসেন। আর ঝিনাইদহ সদরে ছিল আজগার, আর হলো তাহাজ, আর লিকু নামে একটা ছিল, ওটা শহরের। আর একটা ছিল যে কিটা ছিল আমার এখন মাথায়, সদর ভাই। সদর কিন্তু সবাই চেয়ে ট্রেনিং দিত, সদর আমাদের সবাই চেয়ে ভালো বুঝত। সে ওই সময় ট্রেনিংও দিত, ট্রেনার ছিল। সেই সদর ভাই আমাদের গ্রুপে ছিল 14 জন। আমরা বাংলাদেশে আসলাম। বাংলাদেশে ঢুকে, বাংলাদেশ তো গ্রেনেড নিয়ে আসছি প্রথম। আমাদেরকে তো প্রথম পাঠাইছে যাই রেকি করি এলাকায় বুঝে টুঝে আসবা। তারপরে আমরা এসে তখন তো বাড়ি এসে খুব ভয় ভয়, আর্মিদের চরম অত্যাচার চলছে, আমাদের গ্রাম অত্যাচার চলছে। মুক্তিযোদ্ধা খুঁজে বেড়াচ্ছে তখন, কারা কারা কাজ ছেলে মুক্তিযোদ্ধা গেছে। আমার আব্বা, আমাদের বাড়ির উপর অত্যাচার হচ্ছে, সবারই অত্যাচার হচ্ছে। 10 দিন পরে আমরা আবার ভারতে গেলাম। ভারতে যাবার তখন আমাদের অস্ত্র দিল, আমার নামে অস্ত্র। আমার গ্রুপই 2টো LMG ছিল, আর হলো আমার তো স্টেন গান ছিল। আমি যেহেতু গ্রুপ কমান্ডার, আমার স্টেন গান, বাদ বাকি রাইফেল ছিল। তখনকার রাইফেল, তখন তো ওই যে রাশিয়ান রাইফেল ছিল, চাইনিজ না। এই রাইফেল নিয়ে আমরা 2টো LMG সহ আমরা বাংলাদেশে আবার প্রবেশ করলাম। তখন আমরা বিরাট একটা গ্রুপের সাথে প্রবেশ করলাম। আমার পরবর্তীতে আত্মীয় হয়েছে, সে হলো ওই ফরিদ রেজা, তার নাম শৈল ভাই, নিয়ে আমরা 100-150 একটা প্রায় কোম্পানি নিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করলাম। তখন বাংলাদেশে প্রবেশ করে আমরা এক জায়গায় আমরা এসে অবস্থান করছি, রোজা বাজায় 2-3 রোজা না কয়দিন হবে আমরা অবস্থান করছি। এর ভিতর হঠাৎ করে আমাদের উপরে আচমকা আক্রমণ হলো। এটা হলো তখন তো কুষ্টিয়া ছিল বৃহৎ, এখন হলো চুয়াডাঙ্গা সদরের ভিতরে একটা জায়গা, সেই তিতুদা হেলেমারি বলে, ওখানে বিরাট বাউল আছে। ওখানে যুদ্ধ হয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। ওখানে একটা MB নামে একটা গ্রুপ থাকতো, যারা এই ট্রেন্ড আর্মি এবং EPR আর যারা ট্রেনিং দিয়ে যেত, এদেরকে নিয়ে ভিতরে আসতো যুদ্ধ করার জন্য। ভিতরে এসে যুদ্ধ করে আবার ব্যাক করে দিত। এখন এরা এসে এদের সাথে আগে গোলাগুলি শুরু হয়ে গেছে। আমাদের পার আক্রমণ হলো, আমাদের সাথে গোলাগুলি হয়নি। আমরা ওই বাউলের ধারে পজিশন হয়েছি, ওরা ওই জায়গাতে ব্যাক করে চলে গেছে। ব্যাক করে চলে যায় ওরা। দিনে এসে পরের দিন ওরা বাড়িঘর পুড়ি দিয়েছে, আমরা যে বাড়ি ছিলাম সব পুড়ি দিয়েছে। ওখানে একটা ডাক্তার ছিল, আমার দুঃসম্পর্কে আত্মীয় হইল, সে বাড়ি আমি ছিলাম, কি নামটা মনে নেই, মণি ওর বাপের নাম ছিল। ও মণি আমার হরিণাকুণ্ড বিয়ে করেছে, পরিচয়ে আত্মীয় হয়ে গেল। ওর বা দিয়ে আমরা তখন ওখান থেকে রাত্রি আমরা আরও ওখানে ব্যাক করলাম না। আমরা অন্য শেল্টারের থেকে আমরা পরের দিন গেলাম। পরের দিন যেয়ে দেখি যে সব পুড়িয়ে দিয়েছে, ধরে নিয়ে গেছে। পরে ওই ভদ্রলোকের মেরে ফেলেছে, আমি পরে কালেকশন করেছি। ওখানে আমার ঘনিষ্ঠ আত্মীয় আছে, ওই গ্রামে রাজাকার ছিল 2 জন। এর ভিতরে আমরা এসে বড় বড় যুদ্ধে, আমরা এমন কোনো বড় যুদ্ধে তো অংশগ্রহণ করা আমাদের নিষেধ ছিল। আমাদের অর্ডার ছিল হিট অ্যান্ড রান। আমরা কিন্তু গেরিলা, আমি না কিন্তু এপিএম, গেরিলা ফ্রিডম ফাইটার, গেরিলা ফ্রিডম ফাইটার। তা আমাদের হিট অ্যান্ড রান, যাতে আমার জন্যে একটা গ্রাম যাতে পুড়িয়ে না দেয়। হ্যাঁ, আমাদের কাজ ছিল জনগণের মনোবল বৃদ্ধি করা। মানুষের ভিতর থাকবেন, তাহলেই মানুষ যাতে মুক্তিযুদ্ধের পক্ষে সঠিক অবস্থানেই থাকে, যারা যাতে দুর্বল হয়ে না পড়ে, যারা পাকিস্তানকে আর সাহায্য না করে, কতিপয় রাজাকার স্বাধীনতা বিরোধী কেউ যাতে সাহায্য না করে। আর ছিল কি, যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিলাম। তাদের যদি কোনো সম্পদ থাকে, যারা ওই সময় পাট ছিল, গুড় ছিল, এগুলো আমাদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার অর্ডার ছিল। এবং ওরা যাতে শহরে অবস্থান করে, গ্রামগঞ্জে যাতে আর না থাকতে পারে। পিস কমিটির সভাপতি, সেক্রেটারি, এইটা বুঝে আমরা যুদ্ধ করতে, ছোটোখাটো যুদ্ধ কয়েকটা হইলো, আমরা খণ্ড খণ্ড যুদ্ধ করছি। বড় একটা যুদ্ধ আমাদের এলাকা হয়েছিল। তখন বাংলাদেশের ভিতর থেকে আমাদের এই স্বাধীনতা 2 মাস আগে হবে, 2 মাস আগে। তখন এই গ্রুপটা, উনি একটা আর্মির লোক ছিল আমাদের এলাকার, আবদার নাম ছিলেন। ওনাকে মুক্তিযোদ্ধারা আবার ইন্ডিয়ায় নিয়ে চলে যায়।
ইন্ডিয়ায় নিয়ে গেলে এখন আবদার ভাইয়ের নেতৃত্বে উনি ওখানে যত ট্রেনিং দিয়ে গেছে, হায়ার ট্রেনিং, ওদের উনি এসে আসছে। কথাটা বলছেন, লাস্ট ব্যাচ যারা বিহার চাকুলিয়ায় ট্রেনিং চলছে, দেশের দিক স্বাধীন হয়ে যাচ্ছে, তখন ওরা আর ট্রেনিং না দিয়ে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে ওরা ওদের এবং যারা ইউথ ক্যাম্পে গেছে এদের নিয়ে উনি আমাদের বাংলাদেশের ভিতরে এই ইন্ডিয়ান আর্মির আগেই ওরা বাংলাদেশে প্রবেশ করেছে। আর ইনাদের আমরা যখন আড়পাড়া যুদ্ধে আমরা অংশগ্রহণ করি কুষ্টিয়া সদরের ভিতরে, তখন উনি এখানে নেতৃত্ব ছিলেন। আমার গ্রুপ নিয়ে আমি নেতৃত্ব ছিলাম। তখন তো আমার গ্রুপ বড় হয়ে গেছে, আমার 14 জন তার নেই, এখন আমার 20-25 জন হয়ে গেছে, বুঝেছেন। ওইটা বাদেও আমরা আবার অস্ত্র পাইছি, যেরকম আমার ভাই নিয়েছি, ওরা মামার আর একটা মামাতো ভাই নিয়েছি। আমার বড় ভাইয়ের নাম হলো নজির উদ্দিন। 4 তারিখ আমাদের হরিণাকুণ্ড মুক্ত হয়ে গেল। হ্যাঁ, তখন নেতৃত্বে আমাদের এখানে আমার চাচা সম্পর্কে হয় আশরাফুল আবেদ, মোশাররফ হোসেন মশার, মুজিব ভাই নেতৃত্ব ছিল। আবদার সাহেব, বাদল সাহেব, পাবনায় বাড়ি ছিল, এরা সব আবার আমরা একসাথে হরিণাকুণ্ড মুক্ত করলাম। তারপর আমরা কুষ্টিয়া গেলাম, কুষ্টিয়া মুক্ত হয়ে গেল। অনেক ওখানে ইন্ডিয়ান আর্মি, আমাদের আর্মিরাও মারা যায়, অনেক জাহাজ মানে প্লেনও ডিস্ট্রাক হয়। পরে দেশ তো স্বাধীনতা অর্জন হয়ে গেল, মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে আমি গ্রুপ কমান্ডার হিসেবে আমি একটা স্থানীয় একটা ক্যাম্প করে নিলাম। নিয়ে আমার বাড়ির পাশেই আমরা ক্যাম্প করে আমরা থাকতাম, ওই যে আমার গ্রুপ নিয়ে। আর হলো ওই যে কথা বলছে আবদার সাহেব এবং বাদল সাহেব, ওরা ওই উপজেলায় থানায় বসে গেল। তারপর পরবর্তীতে আমরা অস্ত্র জমা দিলাম। আমরা বঙ্গবন্ধুর সামনে স্টেডিয়ামে জমা দিয়েছিলাম। এই স্টেডিয়ামে জমা দিয়ে আমার কোনো ডকুমেন্ট দিইনি, কিন্তু আমার ছেলেমেয়ে ওখানে যারা অস্ত্র জমা দিয়েছে তারা ডকুমেন্ট পেয়েছে। আপনি অস্ত্র জমা দিয়ে? আমি অস্ত্র জমা দিয়ে আমার এখানে বললো পুলিশে অংশগ্রহণ করো। তা আমি তো তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, আর আমার যে ভাইটা ওই যে জানে আলম মন্টু, ও বিয়ে করতো। তা ও যদি জমা দেওয়া তো আমরা দুইজনই আবার ব্যাক করে চলে গেলাম, আবার বাড়ি চলে গেলাম। বাড়ি দিয়ে আবার কলেজে ভর্তি হয়ে গেলাম। ৭৭-এর দিকে আমি বিয়ে করি, পরীক্ষা দিই, আর পাশ করি আমি ৭৭-এ। তখন তো আমরা যে অস্ত্রধারী, আমাদের এলাকায় মানুষ মারামারি হচ্ছে, বাংলার বিরাট মানুষ মেরে দিচ্ছে, আমাদের জীবনটা বেঁচে আছে। আল্লাহ তাআলা আমার দুটো গর্ব রেখেছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত এই কারণে, মুক্তিযোদ্ধা হয়েছি বলেই। আর আমার ওই বাপ, যে বাপ আমাকে তেজ্যপুত্র করতে চাইছিল, ওই বাপের অবদান। আর আমার মা তো নীরবে কষ্ট করেছে, নীরবে সহ্য করেছে। দুটো ছেলে মুক্তিযোদ্ধার জন্য বেরিয়ে বেড়াচ্ছে। তা এখন আমার সবচেয়ে আল্লাহ তাআলা আমার বড় নিয়ামত যে আমি একজন মুক্তিযোদ্ধা হইতে পেরেছি বলে আমি পরবর্তীতে আমি দলমল সব দল তো যে টুকটাক আমি ওই সময় আমি করছি, যুবলীগ করছি। পরবর্তীতে আমি এসে হলো মুক্তিযোদ্ধা সংসদে অংশগ্রহণ করি। এখানে আমি প্রথম এসে জেলা কমিটির 11 নম্বর সদস্য। আমি 11 নম্বরে আমি আল্লাহর রহমতে 80 সালে আমি জেলা কমান্ডার হই, প্রথম আহ্বায়ক। তারপর আমি 3বার জেলা কমান্ডার ছিলাম, নির্বাচিত জেলা কমান্ডার। জেলা কমান্ডার থেকে আমি জাতীয় সংসদ নির্বাচন করি 86 পার্লামেন্টে। কিন্তু সেবার আমি সারা বাংলাদেশে অংশগ্রহণ করছিলাম। সারা বাংলাদেশ তো 64টা কমান্ডার হয়ে গেছে, তখন জেলা হয়ে গেছে না, 64টা কমান্ডার হয়ে গেছে, জেলা হয়ে গেছে। তখন আমি সারা বাংলাদেশে একমাত্র ভোটে দাঁড়াইছিলাম। পরবর্তীতে নির্বাচনে আমি 88 নির্বাচনে আমি আবার আমার ওই সিটও আমার যাই দিয়েছিল। আমি ওই সিট বাদ দিয়ে আমি কালীগঞ্জ ঝিনাইদার একটা অংশ, সিট নম্বর 4, এখানে আমি আবার মুক্তিযোদ্ধার থেকে যে 39 জন মুক্তিযোদ্ধা সংসদ প্রার্থী দিল, এই প্রার্থীর ভিতরে আমি নির্বাচিত হয়ে গেলাম। 5 জন আমরা সংসদ সদস্য নির্বাচিত হলাম মুক্তিযোদ্ধা সংসদ থেকে। সংসদ সদস্য হওয়ার পরে পার্লামেন্টে আমি এই 5 জনের গ্রুপ কমান্ডার হয়ে গেলাম, দলনেতা হয়ে গেলাম। হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে দলনেতা বানাই দিল। আর আমার সাথে কাপাসিয়ার জেলা কমান্ডার উবাইদুল্লাহ ছিল, ওর বলল সচিবের দায়িত্ব পালন করবেন উবাইদুল্লাহ। আমি আবার বিরোধী দলের হুইপ আমি হয়ে গেলাম। পার্লামেন্ট অত্যন্ত সুনামের সঙ্গে আমি মুক্তিযোদ্ধার উপরে বক্তব্য বেশি দিতাম পার্লামেন্টে। তখন মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলার লোক ছিল সংখ্যায় খুব কম, নির্ভয়ে যারা বলতো খুব মুক্তিযোদ্ধার কথা বলতে ভয় পাইতো। তবে এরশাদের আমলে মুক্তিযোদ্ধার কথা বলা যেত। 90-এর ওই যে আন্দোলনে আমরা সংসদ সদস্য চলে গেল। মুক্তিযোদ্ধা সংসদ তো ওই যে এমপি হওয়ার পরে 2 বছর পরে আমি ছেড়ে দিয়েছিলাম, বুঝেছেন। কিন্তু আমি মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে কার্যকলাপে থাকি। এখন আমি আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য করে চলি। স্বপ্ন কতটুকু পূরণ হচ্ছে? স্বপ্ন আমার মনে হয় মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আদৌ পূরণ হয়নি।
আমার ভাষায় বলবো। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দেবেন? নতুন প্রজন্মকে আমি বলবো যে তোমরা দেশের মানুষের যে আমি আমার একটা সাক্ষাৎকারে বলেছি, এই সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে যে এই সমাজ ব্যবস্থায় মানুষ প্রতিযোগিতায় নেমেছে, অর্থনৈতিক প্রতিযোগিতায়, এবং অর্থ ইনকাম করার জন্য সে সব কিছু করতে চায় এবং ক্ষমতা দখল করতে চায় অর্থ নিয়ে। এই ক্ষমতা দখল, তখন তো আমি আওয়ামী লীগের আমলে বলেছি, কঠিন একটা বক্তব্য দিয়েছি, টাকা হলে এমপি হওয়া যাবে, উপজেলা চেয়ারম্যান হওয়া যাবে। জন্মকে আমি বলতে চাই যে সততা এবং নিষ্ঠার সাথে দেশপ্রেমিক হতে হবে আগে, এই দেশটাকে আমাকে রক্ষা করতে হবে। অনেক কালো হাত আমাদের দেশটার স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খেতে চায়, তাদের থেকে সচেতন থাকতে হবে। আমি দেশের আগামী দিনের প্রজন্মকে কোনো আবেগে না, তোমরা বুঝে সুঝে এই কালো হাত থেকে, এবং দেশটাকে যাতে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করা সহজ, রক্ষা করা খুব কঠিন, এই কথা মনে রেখে সততা এবং নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আমাদের আগামী দিনের এই দেশ রক্ষার জন্য যুব দলকে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, নচেৎ আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিলুপ্ত হবে। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।